কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে কানেক্টেড থাকে, যেমন হচ্ছে ইওয়ার্ড কমিউনিকেশন, এসপিআই কমিউনিকেশন, সিরিয়াল কমিউনিকেশন, I2C কমিউনিকেশন, এগুলোকে বলে প্রোটোকল। তো এই সকল বিষয় হচ্ছে আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত জানবো। তো মূলত হচ্ছে আমাদের 5 ধাপে, এই 5টা ধাপ আছে। এই ধাপের মাধ্যমে হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারগুলো আদার্স কম্পোনেন্টের সাথে ইন্টারাক্ট করে থাকে এমবেডেড সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এরপরে হচ্ছে আমরা ডেটা টাইপস। ডেটা টাইপস বলতে বোঝায় যে আমরা যখন হচ্ছে বেসিক সি প্রোগ্রামিং করছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের 4 রকমের হচ্ছে ডেটা টাইপস ছিল, যে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল অ্যান্ড ক্যারেক্টার, রাইট? তো এই সকল কী হয় যে আমাদের ইন্টিজারটা কখন ব্যবহার হয়, যখন হচ্ছে আমাদের কোনো পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু, মানে পূর্ণ মান যেটাকে বলা হয়, সেই ভ্যালুগুলো ডিক্লেয়ার করতে গেলে আমাদের ইন্টিজার ব্যবহার করতে হয়। দশমিক যখন ব্যবহার করি তখন আমরা ফ্লোট আর ডাবল ব্যবহার করি। আর হচ্ছে যখন ক্যারেক্টার ব্যবহার করি তখন হচ্ছে কি হয় যে আমরা CHAR ক্যারেক্টার, এই ডেটা টাইপসের ব্যবহার করি। ক্যারেক্টার টাইপ মানে হচ্ছে অক্ষর যখন ব্যবহার করি তখন এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল। তো যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন ডেটা টাইপও ডিক্লেয়ার করতে হয়। জাস্ট লাইক ইন্টিজার ব্যবহার করতে গেলে ইন্ট, ফ্লোট ব্যবহার করতে গেলে ফ্লোট, ডাবল, তারপরে ক্যারেক্টার ব্যবহার করতে গেলে CHAR। এখন ডেটা টাইপই হচ্ছে আপনার নির্ধারণ করে যে ভ্যারিয়েবল কত সংখ্যার হবে এবং কত মেমোরি স্পেস নেবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাই যে ডেটা টাইপগুলো এখানে কিছু ডেটা টাইপ আছে, যেমন সাইন ক্যারেক্টার। এখানে হচ্ছে সাইন ক্যারেক্টারের মধ্যে যে আমরা কী টাইপের হচ্ছে নিতে পারবো। আনসাইন ক্যারেক্টার আছে, তারপরে হচ্ছে শর্ট ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার, ইন্টিজার, আনসাইন ইন্টিজার, লং, আনসাইন লং, তারপর হচ্ছে লং ইন্টিজার, আনসাইন লং ইন্টিজার। এখন এগুলো কি হয় যে আমাদের এখানে যে মেমোরি, এগুলো যখন আমরা ডিক্লেয়ার করি এই সকল ডেটা টাইপস, এগুলোর ক্ষেত্রে আমাদের যে -32,768 থেকে +32,768 এর মধ্যে যে কোনো সংখ্যা হচ্ছে সে স্টোর করতে পারে। আর ইন্টিজার টাইপ হচ্ছে 16 বিট বা হচ্ছে 2 বিট ডাটা স্টোর করে। বাই ডিফল্ট হিসেবে হচ্ছে সে INT হিসেবে সাইন নেয়। এখন ইন্টিজার হচ্ছে 2 রকম ইন্টিজার আছে, হ্যাঁ। একটা হচ্ছে সাইন ইন্টিজার ডাটা টাইপস, আর আরেকটা হচ্ছে আনসাইন ইন্টিজার ডাটা টাইপস। এখন সাইন ইন্টিজার ডাটা টাইপসগুলো কোনগুলো আর আনসাইন ইন্টিজার ডাটা টাইপসগুলো কোনগুলো সে বিষয়ে জানবো। তো সাইন ইন্টিজার ডাটা টাইপস লিখতে গেলে আমরা হচ্ছে এই সকল ডেটা টাইপস লিখি, যেমন হচ্ছে CHAR, শর্ট ইন্ট, লং ইন্ট, লং ইন্ট, এগুলো হচ্ছে সাইন ইন্টিজার ডেটা টাইপস। এখন সাইন ইন্টিজার ডেটা টাইপস লিখতে গেলে আমাদেরকে ইন্ট দ্বারা হচ্ছে লিখতে হয়, আর -32,768 থেকে +32,768 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হইতে পারে, পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত হইতে পারে। ইন্টিজার টাইপ ডেটাগুলো হচ্ছে 16 বিট অথবা 2 বাইট ডাটা স্টোর করে। এগুলো হচ্ছে -32,000, এই যে বললাম -32,768 থেকে +32,768 হচ্ছে নিতে হয়। এখানে -32,768 থেকে নেগেটিভ সাইন ধরা হয়, আর +32,768 থেকে যত সংখ্যা যাবে, এর নিচে যত সংখ্যা আসবে মাইনাসের আগ পর্যন্ত, 0 পর্যন্ত, সেগুলো হচ্ছে পজিটিভ সাইন ধরা হয়। আর আনসাইন ইন্টিজারের ডাটা টাইপসের ক্ষেত্রে আমরা আগে লিখতে হয় কি যে আনসাইন ক্যারেক্টারটা হচ্ছে যুক্ত করতে হয়, যেমন আনসাইন ক্যারেক্টার, আনসাইন শর্ট ইন্ট, তারপরে হচ্ছে আনসাইন লং ইন্ট। তো আনসাইনটা কী কাজে ব্যবহার হয় আমরা দেখি। আনসাইনটা ব্যবহার হয় হচ্ছে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ রেঞ্জে নিয়ে যাইতে। আমরা যে দেখেছি না ইন্টিজারের ক্ষেত্রে কি হয় যে মাইনাস থেকে -32,768 থেকে +32,768 পর্যন্ত যায়। তো এখানে কি হয় যে নেগেটিভ ভ্যালুগুলোকে পজিটিভ রেঞ্জে নিয়ে আসা হয়। এখানে হচ্ছে নেগেটিভ আনসাইন ইন্টিজার ডেটা টাইপসের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালুগুলো কিছু থাকে না, নেগেটিভ ভ্যালুকেই হচ্ছে পজিটিভ রেঞ্জে নিয়ে যায়। এরপর হচ্ছে প্রোগ্রামের ইন্টিজার টাইপ ডেটার আগে আনসাইন লিখতে হয়। এটার মেমোরি বাইট হচ্ছে 2 বাইট। সেম হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ক্ষেত্রেও আমরা দেখছিলাম 2 বাইট। এখন আনসাইন ইন্টিজারের
শুধু ইন্টিজার ক্ষেত্রে সাইন ইন্টিজারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি -32,768 থেকে +32,768 পর্যন্ত এটার হচ্ছে যে কোনো সংখ্যা স্টোর করতে পারে। কিন্তু আনসাইন ইন্টিজার ডেটা টাইপসের ক্ষেত্রে কি হয় যে সে 0 থেকে 65,535 এর মধ্যে হচ্ছে যে কোনো সংখ্যা সে হচ্ছে মানে স্টোর করতে পারবে। তো এই হচ্ছে ইন্টিজারের মধ্যে সাইন ইন্টিজার ডেটা টাইপস আর আনসাইন ইন্টিজার ডেটা টাইপস কোনগুলো, এগুলো সম্বন্ধে হচ্ছে আমরা জানলাম। এরপরে হচ্ছে দেখব যে আমাদের যে কোড যেগুলো আছে, আমরা বেসিক সি প্রোগ্রামিংয়ে দেখেছিলাম যে আমরা কিছু কিছু কমেন্ট করতেছিলাম, কোডের পাশে কমেন্ট করছিলাম। তো ও কমেন্টটা কি, কমেন্ট দ্বারা বোঝায় যে এই লাইনের কোডটা অ্যাকচুয়ালি আমার কি বোঝাচ্ছে আমাদের লেখার। এরপরে আসবে হচ্ছে স্ট্রিং অবজেক্ট ফাংশন। এখন আমাদের প্রোগ্রামের মধ্যে কিছু ফাংশন আছে স্ট্রিং ফাংশন। স্ট্রিং সম্বন্ধে আমরা এর আগে জেনেছি। তো স্ট্রিং ফাংশনের মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে সে সকল বিষয় আমরা জানি। যেমন হচ্ছে স্ট্রিং দিয়ে হচ্ছে আমরা একটা স্ট্রিং অবজেক্টকে বুঝাই। তারপর হচ্ছে CHAR অ্যাড, ক্যারেক্টার অ্যাড বলতে হচ্ছে একটা ক্যারেক্টারের ইন্ডেক্সটা কি হবে সেটা হচ্ছে অ্যাক্সেস গিভেন করে। তারপর হচ্ছে কম্পেয়ার টু বলতে দুইটা স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে কম্প্যারিজন করে। তারপর হচ্ছে কনক্যাট বলতে হচ্ছে যে একটা স্ট্রিংয়ের মধ্যে আর একটা স্ট্রিং হচ্ছে ওপেন করে দেয়। তারপর হচ্ছে ইন্ড উইথ বলতে হচ্ছে লাস্ট ক্যারেক্টারের সাথে স্ট্রিং অবজেক্ট হচ্ছে নিয়ে আসে। ইকুয়ালস বলতে এখানেও তাই, যে হচ্ছে পূর্ববর্তীতে আমরা জেনেছি যে ভ্যারিয়েবলস কি টাইপের হয়, যে ভ্যারিয়েবলস সাধারণত 4 টাইপের হয়, যে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলস, ফ্লোট টাইপ ভ্যারিয়েবলস, ডাবল টাইপ ভ্যারিয়েবলস, তারপরে হচ্ছে ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবলস। তো এই ভ্যারিয়েবলসগুলো আমাদের ডিক্লেয়ার করার সময় যে ডেটা টাইপগুলো দিয়ে তারপরটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। এখন এমবেডেড সি প্রোগ্রামিংয়ে আমাদের ভ্যারিয়েবলসগুলো কীভাবে ডিক্লেয়ার করব সেই বিষয়ে ছোট্ট একটু ধারণা নিব আমরা। যে একটা ভ্যালিড ভ্যারিয়েবলস যখন আমরা ডিক্লেয়ার করব তখন ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, একটা ডেটা টাইপ দিতে হবে যে আমাদের ভ্যারিয়েবলসটা হচ্ছে কি ডেটা টাইপের হইতে হবে। দেন আমরা যে কোনো একটা নাম বা হচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের একভাবে লেখা যায়। আর আরেকভাবে হচ্ছে যখন আমরা ভ্যারিয়েবলসের মান যে যেটা যে ভ্যারিয়েবলসের যেটা হচ্ছে মান ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমরা এইভাবে যে ডেটা টাইপ থাকবে ডেটা টাইপ দিয়ে একটা যে কোনো একটা নাম দিয়ে তারপর হচ্ছে তার মানটা নির্ধারণ করে দেব। তো এই দুইভাবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলসটা হচ্ছে ডিক্লেয়ার করা যায় এমবেডেড সি প্রোগ্রামিংয়ে। এরপর হচ্ছে আমরা দেখি যে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কী জিনিস আপনারা কি কেউ জানেন? তো কনস্ট্যান্টটা হচ্ছে প্রোগ্রামে যেসবের মান পরিবর্তন করা যায় না ভ্যারিয়েবলসের সে সকলকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। এখন আরডিনো এমবেডেড সি প্রোগ্রামিংয়ে আমরা কনস্ট্যান্ট হচ্ছে দুইভাবে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে কনস্ট্যান্ট মানে যে ডেটা টাইপটা থাকবে আমাদের ডেটা টাইপটার আগে CONST কনস্ট লিখে আমাদের যে ডেটা টাইপটা আছে তারপর ভ্যারিয়েবল দিয়ে দিতে হবে। এভাবে হচ্ছে আমরা কনস্ট্যান্টটা হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। আর সেকেন্ড হচ্ছে ডিফাইন লিখে #ডিফাইন দিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েবলস দিয়ে তার মানটা নির্ধারণ করে দিতে পারি। তো এই দুইভাবে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতে পারি। এখন কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমাদের হচ্ছে কিছু কিছু ভ্যারিয়েবলস আছে অলরেডি যেগুলো হচ্ছে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। যেমন হচ্ছে হাই মিনস কি, হাই মিনস হচ্ছে ডিজিটাল ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে হাই মিনস হচ্ছে 1, লো মিনস হচ্ছে 0। এখন এগুলো তো আমরা পরিবর্তন করতে পারবো না। তারপর হচ্ছে কি ইনপুট মানে সে ইনপুট নিবে, সে কিন্তু দিবে না। আউটপুট মানে কি সে দিবে বাট হচ্ছে কোনো কিছু নিবে না। তো এটার তো কখনো পরিবর্তন আমরা করতে পারবো না, রাইট? এরপরে কি ইনপুট পুল আপ মানে সে ইনপুট নিতেই থাকবে। এরপর হচ্ছে এলইডি বিল্ট ইন। এখন এলইডি বিল্ট ইন এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন যেটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার বা যে বোর্ডগুলো আছে সে বোর্ডে হচ্ছে এলইডি হচ্ছে বিল্ট ইন একটা এলইডি থাকে। সেই ফাংশন ওই বিল্ট ইন এলইডির জন্য একটা হচ্ছে এলইডি বিল্ট ইন হচ্ছে একটা ফাংশন ব্যবহার করা হয়। এটা একটা কনস্ট্যান্ট কারণ ওটা তো কোনো চেঞ্জ হবে না। তারপর কি যে আমরা যে বুলিয়ান যেসব দেখি যে হচ্ছে ট্রু ফলস, এগুলো তো কখনো মানে আমরা চেঞ্জ করতে পারবো না। তো এই সকল হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো হচ্ছে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। এই কনস্ট্যান্টগুলো দেওয়া হলো।
এরপরে হচ্ছে আমরা দেখব অপারেটরস। অপারেটরস বলতে আমরা বিগত সি প্রোগ্রামিংয়ে আমরা কি কি বুঝেছিলাম, যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এগুলো সম্বন্ধে আমরা দেখছিলাম, যেগুলো নিয়ে আমরা হচ্ছে কোনো রকম লজিক তৈরি করতে পারি, সেই সকলকে বলা হয় অপারেটরস। তো আমরা বিগত বেসিক সি প্রোগ্রামিং ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, যে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে মডিউলার ডিভিশন, এই সকল হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। তারপরে আমরা দেখছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো, ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল, এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তারপর কম্প্যারিজন বলতে দুইটা ভ্যারিয়েবলের মাঝে যে কম্প্যারিজন করতে যেসব অপারেটর ব্যবহার হয়, যেমন ইকুয়ালস টু, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো হচ্ছে আমাদের কি একটা ভ্যারিয়েবলের সাথে আর একটা ভ্যারিয়েবল কম্প্যারিজন করে। এছাড়া আমরা দেখেছিলাম যে বিট ওয়াইজ অপারেটর কোনগুলো আছে, বুলিয়ান অপারেটর কোনগুলো আছে, কম্পাউন্ড অপারেটর বলতে কি কোনগুলো, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কম্পাউন্ড অ্যাডিশন, কম্পাউন্ড সাবট্রাকশন, কম্পাউন্ড মাল্টিপ্লিকেশন, কিভাবে কি কাজ করে, এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসে আমরা দেখেছি। এখন এগুলো হচ্ছে আমাদের এমবেডেড সি প্রোগ্রামিংয়েও ব্যবহার হয়। এখন এই সাইনগুলো কোনটা কি সাইন, এই সম্বন্ধে হচ্ছে একটা ছোট্ট করে হচ্ছে আমাদের আলোচনা করলাম আমরা। এরপরে হচ্ছে আমরা এমবেডেড সি প্রোগ্রামিংয়ে পরবর্তী ধাপে আমরা দেখব যে কন্ডিশনস। এখন আমরা বেসিক সি প্রোগ্রামিংয়ে হচ্ছে আমরা দেখেছিলাম যে ওখানেও হচ্ছে আমরা কন্ডিশনস ব্যবহার করেছি, ইফ ইলস বা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তো এখানে আমরা দেখব যে এখানেও সেম, যে এমবেডেড সি প্রোগ্রামিংয়ে আমরা কীভাবে হচ্ছে দুইটা কন্ডিশনস বলতে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা দেখব যে কি কন্ডিশনস দেওয়া হয়। তো এখানে কন্ডিশনসের মধ্যে আছে লেস দেন কীভাবে ব্যবহার হয়, তারপর লেস দেন ইকুয়াল কেন ব্যবহার হয়, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল এটা কি, গ্রেটার দেন ইকুয়াল কি, ইকুয়ালস টু কি, নট ইকুয়াল কি। তো এমবেডেড সি প্রোগ্রামিংয়েও এই সকল কন্ডিশনস আমাদের ব্যবহার করতে হবে ভবিষ্যতে, আমরা এই সকল কন্ডিশন ব্যবহার করব। এরপরে আসে হচ্ছে স্টেটমেন্ট। এখন বিগত ক্লাসেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আমরা বেসিক সি প্রোগ্রামিংয়ে আমরা হচ্ছে স্টেটমেন্ট ব্যবহার করেছিলাম। তো স্টেটমেন্ট কী ছিল, ইফ ইলস এলস ইফ এই নিয়ে প্রোগ্রাম ছিল, যে একটা দুইটা কন্ডিশনের মধ্যে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে ইফ আর এলসের মধ্যেই থাকবে, তারপরে যদি মাল্টিপল যদি ব্যবহার করি তাহলে হচ্ছে আমরা এলস ইফ ব্যবহার করব। তো এই স্টেটমেন্ট সম্বন্ধে আমরা বিগত ক্লাসে বেসিক সি প্রোগ্রামিংয়ের ক্লাসে দেখেছিলাম। এখন এই স্টেটমেন্টটাও আমাদের হচ্ছে এমবেডেড সি প্রোগ্রামিংয়ে লাগবে। তো স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, যে প্রথমে আমরা ইফ দিয়ে হচ্ছে আমরা দেখব যে আমাদের কন্ডিশনটা এক্সিকিউট হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আমরা ব্যবহার করব কি এলস ইফ, আর এলস ইফ যদি না হয় তাহলে হচ্ছে এলস দিয়ে আমরা ডিফল্ট একটা কন্ডিশন যুক্ত করে দেব। আর এ সকল যদি হচ্ছে আমাদের যখন হচ্ছে একের অধিক মানে দুইটা প্রোগ্রাম যখন কন্ডিশন হবে তখন আমরা ইফ এলস ইফ এগুলো ব্যবহার করব। আর যখন মাল্টিপল কন্ডিশন চলে আসবে তখন হচ্ছে আমরা সুইচ স্টেটমেন্টটা ব্যবহার করব। সুইচ স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার হয়, যে এটা হচ্ছে অ্যাট এ টাইম একটাই হচ্ছে এক্সিকিউট হবে কন্ডিশনের। তারপর কি হবে, যে দুইটা ভ্যালুর মধ্যে হচ্ছে কম্পেয়ার করবে ভ্যালুগুলো ইচ কেসে, মানে এখানে কেস হিসেবে হচ্ছে আসে। তারপর কি, যে যেই কেসের সাথে হচ্ছে তার কন্ডিশনটা ম্যাচ করবে সেই কেসটা হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে। তারপর কি, যে পরবর্তীতে যে যদি কেস থাকেও যদি মিলে যায় তাহলে সেই কেস থেকে হচ্ছে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যদি এর মধ্যে হচ্ছে যদি কোনো কেসই যদি না মিলে তাহলে একটা বাই ডিফল্ট হিসেবে একটা কেস হচ্ছে সে ডিফাইন হয়ে যাবে। তো সুইচ কেসটা, এই যে সুইচ কেসের এখানে স্টেটমেন্ট আছে যে সুইচ দিয়ে হচ্ছে একটা কন্ডিশন লিখতে হবে, তারপরে কেস দিয়ে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমাদের কন্ডিশনটা দিতে হবে, কেস 1, কেস এক্স, কেস ওয়াই। তারপরে যদি কেস ওয়াইয়ের মধ্যে মিলে যায় তাহলে ব্রেক হয়ে যাবে, আর দুটার মধ্যে যদি একটাও না হয় তাহলে ডিফল্ট হিসেবে একটা কন্ডিশন চলে আসবে। এই হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্টের ফর্মুলা। এরপরে হচ্ছে আমরা দেখব যে কন্ট্রোল স্ট্রাকচারগুলো হচ্ছে এমবেডেড সি প্রোগ্রামিং মূলত হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারগুলো কী কী। তো মূলত হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার বলতে হচ্ছে আমরা বোঝাই যে কন্ডিশনসগুলো, যে
কন্ডিশনস যেমন হচ্ছে ইফ, এলস ইফ, তারপর হচ্ছে লুপ, যেমন বিভিন্ন ধরনের লুপ আছে যে সকল আমরা হচ্ছে বেসিক সি প্রোগ্রামিংয়ে আমরা শিখেছিলাম, যে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, টু হোয়াইল লুপ, তারপর হচ্ছে সুইচ কেস, তারপর হচ্ছে ব্রেক, ব্রেক কেন ব্যবহার হয়, কন্টিনিউ কেন ব্যবহার হয়, গো টু ফাংশন কেন ব্যবহার হয়, রিটার্ন ফাংশন কেন ব্যবহার হয়। এই সকল ফাংশনগুলো হচ্ছে মানে কন্ট্রোল, এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা এমবেডেড সিতেও ভবিষ্যতে আমরা ব্যবহার করব। তো এগুলো হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার হিসাবে এমবেডেড সি প্রোগ্রামিংয়ে ব্যবহার হয়। এইটুকু বিষয় আপনাদের জানলেই হবে। এরপরে আমরা দেখব যে ইউজার ডিফাইন ফাংশন। আমরা তো হচ্ছে ফাংশন মানে হচ্ছে বোঝাই কি, যে একটা কোডের ব্লক যা বারবার ব্যবহার করা যায়, ঠিক আছে। তো ইউজার ডিফাইন ফাংশনটা কি, যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আরডিনোতে হচ্ছে যখন আমরা যখন একটা স্লাইডে দেখলাম, বিগত স্লাইডে, যে স্ট্রাকচার অফ স্কেচে আমরা দেখছিলাম যে সেট আপ আর হচ্ছে লুপ, এই দুইটা ফাংশন ব্যবহার করে আমরা কাজ করি। তো সেট আপে কী হয়, যে হচ্ছে আমরা যে সেট আপ সেন্সর ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে অ্যাকচুয়েটর সেন্সর, এগুলো সেট আপের কাজে ব্যবহার হয়। আর লুপের ক্ষেত্রে আমাদের মেন লজিক প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে ব্যবহার হয়। কিন্তু ইউজার ডিফাইন ফাংশনে কি করা যায়, যে আপনি চাইলে হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করে ইচ্ছা মতো আপনি ওখানে কাজ করতে পারবেন, মানে হচ্ছে কাজ করে জাস্ট হচ্ছে কল করে নিলেই হয়ে যায়। তো এখানে কি হয়, যে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে যে নিজের ইচ্ছা মতো একটা কোডের মধ্যে নিজের ইচ্ছা মতো ব্লক বারবার হচ্ছে কল করা যায়, যে আপনার যখন দরকার পড়বে তখন হচ্ছে আপনি ফাংশনটা কল করে নিতে পারবেন। আবার নিজের ইচ্ছা মতো হচ্ছে একটা ফাংশন লিখে কোড অর্গানাইজ আর হচ্ছে ক্লিন করা যায়। যেমন এখানে দেখেন যে একটা ফাংশন হচ্ছে, ফাংশনের যে টাইপ আছে টাইপটা দিয়ে দিতে হবে, তারপর কি ফাংশনের নেমটা দিতে হবে। এখানে হচ্ছে নিজে আপনি যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে আপনি ফাংশনের মধ্যে কি কি লজিক প্রোভাইড করবেন সেটা হিসেবে লিখতে পারেন। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন যে ইন্ট মানে হচ্ছে ফাংশন টাইপ। ফাংশনের তো একটা টাইপ আছে, তাই না, যে এটা ইন্টিজার টাইপ হবে না ফ্লোট টাইপ হবে না আনসাইন ইন্টিজার টাইপ হবে। এখন এটার মধ্যে হচ্ছে আপনি আপনার যে ফাংশনের নেম এখানে কি দিয়েছে দেখেন, ইনপুট দিয়েছে। ইনপুট দেওয়ার পর কী করছে, এটা হচ্ছে রিটার্ন এবিসির মধ্যে চলে যাবে, এই ফাংশনটা দিয়েছে। তো এখানে কি হয়, যে আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো এখানে আপনি কোড লিখতে পারেন। লিখার পরে আপনি চাইলে এটাকে বারবার হচ্ছে কল করতে পারেন মেন কোডের মধ্যে, মেন ফাংশনের মধ্যে। তো এটা একটা সুবিধা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে, মানে আলাদাভাবে ফাংশন আপনার সুবিধা মতো ফাংশন ক্রিয়েট করে আপনি মেন হচ্ছে কোডের মধ্যে বারবার কল করতে পারবেন, একই ফাংশন বারবার কল করতে পারবেন, এক্সট্রাভাবে আলাদাভাবে কোনো কোড লেখা লাগবে না। আমরা দেখলাম এখন ইউজার ডিফাইন ফাংশন। এরপরে আমরা দেখব বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশনটা কি, যে আমাদের আরডিনো আইডির মধ্যে যে হচ্ছে কিছু ফাংশন অলরেডি ইনক্লুডেড থাকে, যেগুলো আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক কাজে ব্যবহার হয়, যেগুলো হচ্ছে এমবেডেড সি প্রোগ্রামিংয়ে আমাদের অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাই যে কিছু অনেকগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন আছে, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে এমবেডেড সি প্রোগ্রামিংয়ে যখন আমরা প্রোগ্রামিং করব মাইক্রো কন্ট্রোলারের সাথে, তখন হচ্ছে আমাদের এগুলো ব্যবহার হবে। তো আজকে জানবো আমরা যে কোন কোন বিল্ট ইন ফাংশন কী কী কাজে ব্যবহার হয়। যেমন আপনি এখানে দেখেন যে প্রথমে কি আছে, ডিজিটাল আইও, মানে কি ডিজিটাল ইনপুট আউটপুট। এখন ডিজিটাল ইনপুট আউটপুটের মধ্যে আমরা কি কি ফাংশন ব্যবহার করতে পারি, যেমন দেখেন এখানে পিন মোডটা কি কাজে ব্যবহার হয়, যে আমাদের যে সেন্সর যে অ্যাকচুয়েটরটা আছে সেটা যে ইনপুট হিসেবে নিবে না আউটপুট হিসেবে ব্যবহার হবে। যে ডিজিটাল, আমরা আগে দেখেছিলাম যে ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট, তো কোনটা ডিজিটাল ইনপুট হবে আর কোনটা ডিজিটাল আউটপুট হবে সেটা ডিফাইন করার জন্য আমাদের হচ্ছে পিন মোডটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাই ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট বলতে বোঝায় যে এটা হচ্ছে আমাদের সেন্সর থেকে যে ডেটাগুলো আসবে, ডেটাগুলো হচ্ছে সে লিখবে, মানে এক কথায় সে হচ্ছে ইনপুট হিসেবে যখন হচ্ছে ব্যবহার হবে তখন হচ্ছে ডিজিটাল রাইট ব্যবহার করতে হয়। আর আউটপুট যখন হিসেবে ব্যবহার হবে তখন ডিজিটাল রিড, মানে সে জাস্ট পড়বে, তো তখন হচ্ছে সে ডিজিটাল রিড হিসেবে ব্যবহার হবে।
এরপর হচ্ছে অ্যানালগ ইনপুট অ্যান্ড আউটপুট সেম, যে অ্যানালগ ইনপুটের অ্যানালগ কি, অ্যানালগের মান হচ্ছে যখন আমরা অ্যানালগের যে ভ্যালুগুলো আছে যখন হচ্ছে ডিক্লেয়ার করব তখন হচ্ছে এইসব ফাংশন ব্যবহার করব, যেমন হচ্ছে অ্যানালগ রেফারেন্স, যে অ্যানালগ যে ডিভাইসগুলো আছে এগুলোর মধ্যে থেকে একটা রেফারেন্স ভোল্টেজ বের হয়। তো এখান থেকে রেফারেন্স ভোল্টেজটা সেট করার জন্য আমাদের অ্যানালগ রেফারেন্স যে ফাংশনটা আছে এটা ডিক্লেয়ার করতে হয়। অ্যানালগ রিড বলতে অ্যানালগের যেসব ডাটা রিড করার জন্য ব্যবহার করার জন্য এই অ্যানালগ রিড ফাংশনটা ব্যবহার হয়। আর অ্যানালগ রাইট বলতে যে আমরা যে হচ্ছে কন্ট্রোল করব অ্যানালগ রাইটের, অ্যানালগ রিড থেকে যে ডাটাগুলো নিয়ে যেসব আমরা কন্ট্রোল করব তখন হচ্ছে আমরা অ্যানালগ রাইটটা ব্যবহার করা হয়। এরপর আসে হচ্ছে অ্যাডভান্স ইনপুট আউটপুট। এখন এখানে অ্যাডভান্স ইনপুট আউটপুটের মধ্যে আমরা কি কি বিল্ট ইন ফাংশন ব্যবহার করি, এখানে হচ্ছে টোন, নো টোন। তো টোন আর নো টোনটা এই বিল্ট ইন ফাংশনটা ব্যবহার হয় যে আমরা যেসব বাজার ব্যবহার করি বিপ সাউন্ড করে, তো এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে টোন আর হচ্ছে নো টোন হচ্ছে বিল্ট ইন ফাংশন ব্যবহার করি। টোন দিয়ে হচ্ছে আমরা বিপ সাউন্ড করা বোঝাই, আর নো টোন দিয়ে হচ্ছে আমরা কোনো রকম সাউন্ড হবে না, এটাই বোঝাই যে বিল্ট ইন ফাংশন দিয়ে। তারপরে আমরা এখানে দেখতে পাই যে শিফট আউট, শিফট আউট আর শিফট ইনটা হচ্ছে আপনার ডাটা সিরিয়ালে পাঠানো এবং নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। আর হচ্ছে পালস ইন আর পালস ইন লং, এটা ব্যবহার হয় হচ্ছে যে সিগন্যালের হাই এবং লো কত সময় ছিল তা মেজার করার জন্য এই বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার করা হয়। যে আমাদের ইসের মধ্যে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে সিগন্যালের যে হাই এবং লো যেটা হয়, যে মানে হচ্ছে ডিজিটাল যেই ভ্যালুগুলো আছে, যে হাই কখন হয়েছে আর লো কখন হয়েছে, এইটা মেজার করার জন্য যে সময়টা লাগে সেটা মেজার করার জন্য হচ্ছে এই বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার করা হয়। তারপরে আমাদের যখন হচ্ছে যখন হচ্ছে আমাদের সময় দরকার পড়বে, যে হচ্ছে আমাদের কতক্ষণ সময় পর পর হবে বা কতক্ষণ সময় আগে হবে, যখন সময়টা নির্ধারণ করার দরকার পড়বে তখন হচ্ছে আমরা কিছু বিল্ট ইন ফাংশন ব্যবহার করব, যেমন ডিলে, তারপরে মিলস, মাইক্রোস। ডিলে বলতে বোঝায় কতক্ষণ সময় পর পর হবে। তারপরে হচ্ছে মিলস বলতে বোঝায় যে পাওয়ার অন কতক্ষণ পর, কত মিলি সেকেন্ড পর হবে, মানে পাওয়ার অন হওয়ার কত মিলি সেকেন্ড হয়েছে। তারপর হচ্ছে মাইক্রোস বলতে বোঝায় হচ্ছে মাইক্রো সেকেন্ড কাউন্ট করবে, সে মানে কত মাইক্রো সেকেন্ড হয়েছে সেটা কাউন্ট করবে। আর ডিলেস মাইক্রো সেকেন্ড বলতে বোঝায় যে নির্দিষ্ট কত সেকেন্ড পর পর সে কাউন্ট করবে, সেটাকে বোঝায়। এরপর আসে হচ্ছে ত্রিগোনোমেট্রি। তো ত্রিগোনোমেট্রিতে হয় যে আমরা যখন ম্যাথ করি, তো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যেমন সাইন, কস, ট্যান এই সকল ক্ষেত্রে যখন ব্যবহার করব তখন হচ্ছে এই সাইন, কস, ট্যান এই ফাংশনগুলো ব্যবহার করব যখন আমরা ম্যাথ করব, রাইট। আর এছাড়াও হচ্ছে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে কি আমরা মিন, ম্যাক্স, যখন হচ্ছে মিনিমাম হচ্ছে ভ্যালু নিব তখন মিন, তখন যখন ম্যাক্স সর্বোচ্চ মানটা নেব তখন ম্যাক্স ফাংশন ব্যবহার করব। তারপর হচ্ছে কনস্ট্রেইন, যেটা হচ্ছে ভ্যালুকে একটা রেঞ্জের মধ্যে রাখার জন্য হচ্ছে আমরা কনস্ট্যান্ট ব্যবহার করব। এবিএসটা বলতে বোঝায় হচ্ছে অ্যাবসলিউট যে মানটা আছে সেটা ব্যবহার করব। তারপর হচ্ছে কি যে একটা ভ্যালুকে হচ্ছে একটা রেঞ্জের ভিতরে, রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ হচ্ছে কনভার্ট করার জন্য আমরা ম্যাপ ফাংশনটা ব্যবহার করব। তারপর হচ্ছে পাওয়ার স্কোয়ার যেটা হচ্ছে তখন হচ্ছে পাওয়ার স্কোয়ার হিসেবে ব্যবহার করব। এই সকল ফাংশন আমরা ম্যাথের ক্ষেত্রে যখন আমরা একটা প্রোগ্রামের মধ্যে ম্যাথ করব তখন এই সকল ফাংশন হচ্ছে আমরা ব্যবহার করব। এরপরে আসে হচ্ছে ক্যারেক্টার। এখন ক্যারেক্টারের মধ্যে যে আমাদের যে আস্কি ক্যারেক্টার আছে, ঠিক আছে, যেমন হচ্ছে আলফা নিউমেরিক। এখন আলফা নিউমেরিক, তারপরে ইজ আলফা, তারপর হচ্ছে ইজ ডিজিট, হ্যাঁ, এগুলো ব্যবহার হয় যে ক্যারেক্টার কি সংখ্যা, অক্ষর নাকি হচ্ছে দুইটা অক্ষর, সেটা হচ্ছে চেক করে। তারপরে হচ্ছে কি যে ইজ আস্কি, তারপরে হোয়াইট স্পেস, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যবহার হয় আস্কি ক্যাটাগরিটা চেক করার জন্য, যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা আস্কি ভ্যালু না অন্য ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু, সেটা হচ্ছে চেক করে। এরপরে আসে হচ্ছে আপার কেস, লোয়ার কেস।
এগুলো ব্যবহার হয় হচ্ছে যে আমাদের ক্যারেক্টারটা যে আপার কেস না লোয়ার কেস এটা চেক করার জন্য হচ্ছে এটা ব্যবহার হয়। তারপর হচ্ছে ইজ হেক্সাডেসিমাল ডিজিট, যে আমাদের যে ভ্যালুটা আছে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল কিনা সেটা চেক করে। এরপর হচ্ছে র্যান্ডম নাম্বারস। র্যান্ডম নাম্বারসের মধ্যে হচ্ছে যেসব আমরা ফাংশন ব্যবহার করি, যেমন হচ্ছে র্যান্ডম ফাংশন। র্যান্ডম ফাংশনের মধ্যে আমরা যে র্যান্ডমলি যেসব মান ডিক্লেয়ার করি, র্যান্ডমলি সে আসতে থাকবে, তখন হচ্ছে আমরা র্যান্ডম ফাংশন ব্যবহার করি। আর র্যান্ডম সিড যেটা হয় যে র্যান্ডমলি সে সিড হচ্ছে সেট করে দিবে, সেটার জন্য হচ্ছে র্যান্ডম সিড হচ্ছে একটা ফাংশন ব্যবহার করি। এরপরে হচ্ছে বিট অ্যান্ড বাইট। তো আমাদের যে বিটটা আছে সেটা লো বিট হবে না হাই বিট হবে, বা হচ্ছে বিটটা রিড করবে না রাইট করবে, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা এই বিট বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করি। যেমন হচ্ছে লো বিটের ক্ষেত্রে হচ্ছে বিটটা আমার লো হবে, হাই বিটের ক্ষেত্রে হচ্ছে বিটটা আমার হাই হবে। তারপরে বিট রিড, এটা দিয়ে হচ্ছে আমার বিট কি পরিমাণ আছে সেটা রিড করবে, বিট ওয়াইজ হচ্ছে আর কি কাজ করবে এগুলো, যে হচ্ছে বিটের হাই বিট লো বিট এগুলো হচ্ছে ব্যবহার হবে। এরপরে হচ্ছে ইন্টারাপ্ট। এখন ইন্টারাপ্টের মধ্যে আমরা দেখি যে দুই রকমের ফাংশন আছে, যে হচ্ছে একটা ইন্টারাপ্টস আর একটা হচ্ছে নন ইন্টারাপ্টস। তো ইন্টারাপ্টসের মধ্যে হচ্ছে ইন্টারাপ্ট ফাংশনটা কি করে, ইন্টারাপ্টটাকে এনাবল করে দেয়। তো ইন্টারাপ্টটা কি কাজে ব্যবহার হয়, যে একটা কন্ট্রোলের কাজে ব্যবহার হয় ইন্টারাপ্টটা। তো ইন্টারাপ্টস ফাংশনটা যখন আমরা ডিক্লেয়ার করব তখন হচ্ছে কি হবে, ইন্টারাপ্টটা এনাবল হবে। আর নো ইন্টারাপ্টস যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে ইন্টারাপ্টটা ডিসেবল হয়ে যাবে। এরপর আমরা দেখি এক্সটার্নাল ইন্টারাপ্টস। এক্সটার্নাল ইন্টারাপ্টের মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে ফাংশন কাজ করে। একটা হচ্ছে যে এক্সটার্নাল ইন্টারাপ্টটা মূলত কি কাজে ব্যবহার হয়, যে হার্ডওয়্যার ইভেন্টের মধ্যে যে ফাংশন ট্রিগার করতে এই এক্সটার্নাল ইন্টারাপ্টের যে বিল্ট ইন ফাংশন আছে এগুলো ব্যবহার হয়, এই কাজে হচ্ছে ব্যবহার করতে হয়। তো এক্সটার্নাল ইন্টারাপ্টের ক্ষেত্রে অ্যাটাচ ইন্টারাপ্ট ফাংশন যেটা আছে সেটা হচ্ছে কোনো ফাংশন ইন্টারাপ্টের সাথে যে যুক্ত করতে হবে তখন হচ্ছে অ্যাটাচ ইন্টারাপ্টটা ব্যবহার করতে হয়। এগুলো আমরা পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামিং করব, যখন মাইক্রোকন্ট্রোলারের সাথে প্রোগ্রামিং করব তখন আমরা এই বিষয় হচ্ছে আরও বিস্তারিত সম্বন্ধে জানবো। আমরা জাস্ট এখন যে বিল্ট ইন ফাংশনগুলো আছে এটা কি কাজে এবং কেন ব্যবহার হয় এই বিষয়ে আমরা শুধু জানবো। তারপরে দেখি যে ডিটাচ ইন্টারাপ্ট ফাংশন, এটা কি হয়, ইন্টারাপ্টটাকে বন্ধ করে দেয়, যে কন্ট্রোল যেটা আছে একটা অন একটা অফ, ইনেবল আর হচ্ছে আনইনেবল। তো এটা কি করে, আনইনেবল করে দেয়, যে বন্ধ করে দেয়। এরপরে আমরা দেখব যে জিরো, ডিউ, এমকেআর, ফ্যামিলি অনলি, মানে কি অ্যানালগের যে সব এইগুলো আছে, যেমন হচ্ছে এগুলো মেইনলি হচ্ছে আরডুইনো উনোতে ব্যবহার হয় না, এগুলো হচ্ছে বেসিক্যালি এভিআর যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। তো এরপর আমরা দেখব যে সিরিয়াল বিল্ট ইন ফাংশন যে আছে, যে আমরা আরডুইনোতে যখন প্রোগ্রামিং করব তখন আমাদের একটা সিরিয়াল মনিটরের দরকার পড়বে, তখন হচ্ছে আমরা দেখব এই সব ফাংশনগুলো আমরা ব্যবহার করব। জাস্ট লাইক হচ্ছে সিরিয়াল বিগিন, যে আমাদের যে হচ্ছে সিরিয়াল যে মনিটরটা আছে এটা চালু করার জন্য সিরিয়াল বিগিন ফাংশন ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে সিরিয়াল রাইট আছে, সিরিয়াল অ্যাভেলেবল বলতে মনিটরটা অ্যাভেলেবল আছে কিনা সেটা চেক করতে হয়। তারপর হচ্ছে সিরিয়াল রিড, মানে হচ্ছে সিরিয়াল যে মনিটরটা আছে এটা রিড করবে, রাইট হচ্ছে রাইট করবে। তারপর সিরিয়াল প্রিন্ট এলএন দিয়ে হচ্ছে সিরিয়াল মনিটরে যেসব আমাদের প্রোগ্রামিংটা আছে এটা প্রিন্ট করতে বোঝায়। তারপর সিরিয়াল সিরিয়াল আনটিল, তারপরে পার্সেন্ট ইন্ট, তারপরে পার্সেল ফ্লোট, এগুলো হচ্ছে ডাটা খুঁজে বের করা এবং পার্স করার ক্ষেত্রে হচ্ছে এইসব বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার করতে হয়। আরও আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা দেখব আরও কিছু বিল্ট ইন ফাংশন আছে। তো আরও বিল্ট ইন ফাংশনের মধ্যে হচ্ছে স্ট্রিম। আমরা যখন ডাটাগুলো স্ট্রিম করব কোনো ইনপুট আউটপুট সিরিয়ালের ক্ষেত্রে, তখন হচ্ছে স্ট্রিম হচ্ছে বিল্ট ইন ফাংশনটা আমরা ব্যবহার করব। তো স্ট্রিম অ্যাভেলেবল, তারপর হচ্ছে স্ট্রিম রিড, স্ট্রিম ফ্লাশ, স্ট্রিম ফাইন্ড, এই সকল ফাংশন আমরা ডেটা স্ট্রিম হ্যান্ডেল করতে হচ্ছে আমাদের ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে আমাদের যে স্ট্রিম পার্সেন্ট ইল্ড, এগুলো ব্যবহার করতে হয় ডাটা, যে আমাদের স্ট্রিমের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমাদের এই বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার করতে হয়। এরপরে দেখবো হচ্ছে ওয়্যার।
ওয়্যারটা হচ্ছে যে আমাদের যে I2C প্রোটোকল মেইনলি হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে শর্ট ফর্মে বলা হয় I2C। তো I2C কমিউনিকেশনের জন্য হচ্ছে আমরা ওয়্যার যে বিল্ট ইন ফাংশনটা আছে এটা ব্যবহার করে থাকি। I2C কমিউনিকেশনটা আমরা কীভাবে করব এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সম্বন্ধে জানবো। তো আমরা এখানে দেখি যে ওয়্যার বিগিন দিয়ে আমরা কি করি, যে আমাদের যে ডেটা পাঠানোগুলো হয়, যে ওয়্যার বিগিন, ওয়্যার রিকোয়েস্ট ফর্ম, ওয়্যার বিগিন ট্রান্সমিশন, ওয়্যার ইন ট্রান্সমিশন, এগুলো হচ্ছে I2C ডিভাইসের সাথে ডেটা পাঠানো এবং রিসিভ করতে, ট্রান্সফার এবং রিসিভ করতে হচ্ছে এই সকল বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার হয়। এছাড়াও হচ্ছে ওয়্যার রাইট, ওয়্যার অ্যাভেলেবল, ওয়্যার রিড, এগুলো হচ্ছে I2C বাস এর ডেটা সংক্রান্ত কাজে অনেক অনেক কাজে হচ্ছে এই সকল বিল্ট ইন ফাংশনগুলো হচ্ছে আমাদের ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে মাউস, যে আমাদের যে হচ্ছে আর এই মাইক্রো কন্ট্রোলারগুলোতে যে আমরা যে মাউস বা হচ্ছে USB দিয়ে কিবোর্ড বানানোর জন্য, এই সকল হচ্ছে বিল্ট ইন ফাংশনগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে মাউস বিগিন, মাউসটা ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছে মাউস বিগিন ব্যবহার করি। তারপর হচ্ছে মাউস ক্লিক করার জন্য, মাউসটা বন্ধ করার জন্য, বা কিবোর্ড বিগিন, কিবোর্ড ইন্ড, কিবোর্ড প্রেস, এ সকল হচ্ছে আমরা কিবোর্ড বা হচ্ছে মাউস বানানোর জন্য একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে যখন আমরা একটা কিবোর্ড, একটা মাউস বানানোর চেষ্টা করব, তখন হচ্ছে আমাদের এই সকল বিল্ট ইন ফাংশনগুলো আমাদের দরকার পড়বে। এরপর আসে হচ্ছে SD কার্ড। এখন একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে SD কার্ড ইনস্টল করতে বা SD কার্ড ইনিশিয়ালাইজ করতে, বা SD কার্ড হচ্ছে মানে নতুন ডাইরেক্টরি ফাইল হচ্ছে করতে, এ সকল হচ্ছে ব্যবহার করতে হয়। যেমন আপনি দেখেন SD কার্ডটা যখন আমরা ইনিশিয়ালাইজ করব, তখন হচ্ছে SD বিগিন দিয়ে হচ্ছে আমরা SD কার্ডটা ইনিশিয়ালাইজ করব। SD কার্ডটা আদৌ এক্সিস্ট করে কিনা সেজন্য হচ্ছে SD এক্সিস্ট বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করব। তারপর হচ্ছে SD mkdir, মানে হচ্ছে আমাদের যে ফাইল ডিরেক্টরিটা আছে, ফাইল ডিরেক্টরিটা চেক করার জন্য হচ্ছে SD mkdir এই বিল্ট ইন ফাংশনটা ব্যবহার করব। মোট কথা SD কার্ডের ফাইল ম্যানেজমেন্ট যেটা আছে, এই সকল ফাইল ম্যানেজমেন্টের জন্য এই সকল হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার করে থাকব। আর এরপরে দেখব যে ফাইল ক্লাস ফর SD কার্ড, যে আমাদের ফাইল সিস্টেম যেগুলো আছে সেগুলো ম্যানেজ করার জন্য আমরা হচ্ছে SD কার্ডের মধ্যে যেসব ফাইল আছে ওই সকল ফাইলগুলোকে ম্যানেজ করার জন্য আমরা হচ্ছে এই সকল বিল্ট ইন ফাংশনগুলো আমরা ব্যবহার করে থাকব। এরপর আমরা দেখব ইথারনেট। তো ইথারনেটটা আমরা কি কাজে ব্যবহার হয়? ইথারনেটটা হচ্ছে ওয়্যার্ড যে কমিউনিকেশন আছে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে ইওয়ার্ড কমিউনিকেশন, তারপরে হচ্ছে ক্যানভাস কমিউনিকেশন, RS485 দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে SPI কমিউনিকেশন, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এই ইথারনেটের যেসব হচ্ছে আমরা যেমন হচ্ছে ইথারনেট বিগিন, এই সকল বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে ওয়্যার্ড কমিউনিকেশনের জন্য আমরা ইথারনেট বিগিন, তারপরে ইথারনেট DNS সার্ভার, ইথারনেট গেটওয়ে, ইথারনেট হার্ডওয়্যার স্ট্যাটাস, এছাড়াও আরও অনেক হচ্ছে বিল্ট ইন ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা ওয়্যার্ড নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যখন আমাদের দরকার পড়বে তখন হচ্ছে আমরা এই সকল বিল্ট ইন ফাংশনগুলো আমরা ব্যবহার করে থাকবো। তো আজকের এমবেডেড সি এর মূলত লক্ষ্য ছিল যে এমবেডেড সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যে সকল বিল্ট ইন ফাংশন আছে, তারপর ইউজার ডিফাইন ফাংশন আছে, ইন্টিজার টাইপ, ডেটা টাইপগুলো কী কী ডেটা টাইপ আছে, কী কী ডেটা ইন্টিজার কী কী ডেটা টাইপ আছে, ভ্যারিয়েবলস কী করে হচ্ছে আমরা ডিক্লেয়ার করব, কী করে কমেন্ট ডিক্লেয়ার করব, কন্ট্রোল স্টেটমেন্টগুলো কী কী আছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। যা এগুলো হচ্ছে আমাদের বেসিক যে ধারণাগুলো আছে, ধারণাগুলো স্ট্রং করার জন্য যেন আমাদের পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামিং করব সে সকল বিষয়ে যেন আমাদের একটা সঠিক জ্ঞান থাকে, এই জিনিসগুলোর জন্যই হচ্ছে আজকের আমাদের ক্লাসটা নেওয়া। তো এছাড়াও হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমরা সরাসরি হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখবো যে অ্যাকচুয়ালি এমবেডেড সি প্রোগ্রামিংটা একটা